নমস্কার, সুপ্রভাত, অভিনন্দন সবাইকে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের স্টুডিও থেকে আমি ডক্টর সুরজিৎ কুমার ধর। আজকের উপস্থাপনা ইউনিট 4 চ্যাপ্টার 1, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। শুরু হচ্ছে ন্যাশনালিজম অ্যান্ড সেপারেটিজম, অর্থাৎ জাতীয়তাবাদ এবং বিচ্ছিন্নতাবাদ। অধ্যায়ে আমরা বলতে চেয়েছি মুসলিম লীগ থেকে হিন্দু মহাসভা, বিভাজনের পথে ভারত। তোমরা প্রিয় ছাত্রছাত্রীরা মনে রাখবে, চতুর্থ সেমিস্টারের এই যে অধ্যায়, এই অধ্যায়টি কিন্তু সবচেয়ে বড় এবং সবথেকে বেশি প্রশ্ন কিন্তু এই অধ্যায় থেকে থাকবে। টাইপ 1 3 নম্বরের জন্য প্রশ্ন একটি লিখতে হবে, 4 নম্বর অর্থাৎ টাইপ 2 এর জন্য দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, এবং টাইপ 3 8 নম্বরের জন্য একটি প্রশ্নের উত্তর করতে হবে। এবং 8 নম্বরের জন্য যে প্রশ্ন থাকছে সেখানে সরাসরি 8 নম্বর হতে পারে, 4+4 হতে পারে, 5+3 হতে পারে। এইভাবে কিন্তু আমাদের প্রশ্নের বিন্যাস রয়েছে। আমি শুরু করলাম আমাদের মহান কবি কাজী নজরুল ইসলামের মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আসবো যে কিভাবে জাতীয়তাবাদ আস্তে আস্তে বিচ্ছিন্নতাবাদের পথে হাতছানি দেওয়া, উস্কানি দেওয়া জায়গাগুলোকে আঁকড়ে ধরছে। যে মুসলিমরা, যে সৈয়দ আহমেদ খান এক সময় নিজে জাতীয়তাবাদী বলে পরিচয় দিয়েছেন, ইংরেজদের বিভিন্ন ধরনের মগজ ধোলাইয়ের মধ্য দিয়ে সেই সৈয়দ আহমেদ খান আস্তে আস্তে ভারতবর্ষের বুকে বিচ্ছিন্নতাপন্থী আন্দোলনের শরিক হয়ে গেলেন। খুব দুর্ভাগ্যজনক হলেও এটা বোধহয় ইতিহাসের একটা অমোঘ সত্য, কারণ ইতিহাস সর্বদাই সত্যকে নিয়ে চলে, সত্য কথা বলে, সত্য অন্বেষণ করে। আর আমরা যারা ইতিহাস বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থাপনা রাখি, তাদের একটাই কাজ, ইতিহাসের সঠিক তথ্য, সঠিক তত্ত্ব তোমাদের সামনে পরিবেশন করা। আমি নিজের পরিচয় বারবার দিতে চাইছি না, কিন্তু আমি বিশেষভাবে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মাননীয় সভাপতি এবং মাননীয় সচিব এবং শিক্ষা বিষয়ের সঙ্গে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যারা আধিকারিক রয়েছেন, তাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আজকে তোমাদের মূল অধ্যায়ে ঢুকে যাচ্ছি। দেখো, আমাদের এখানে লেখা আছে আলিগড় মুভমেন্ট, বার্থ অফ মুসলিম লীগ, হিন্দু মহাসভা। এই তিনটে কিন্তু টার্ম রয়েছে। আমাদের জানতে হবে কেন যে মুসলিমরা আমাদের ভারতবর্ষে দীর্ঘ সময় ধরে শাসন করেছে, যে মুসলিমরা মধ্য এশিয়া থেকে এসেছিল, সেই মুসলিমরা আমাদের ভারতবর্ষের মাটিকে নিজের মাটি বলে মেনে নিয়েছিল। তাদের মধ্যে এমন কি ঘটনা ঘটলো যে আস্তে আস্তে মুসলিমরা আলিগড় আন্দোলনের পথে পা বাড়াচ্ছে? এমন কি হলো যে তারা মুসলিম লীগ তৈরি করতে বাধ্য হচ্ছে? ফিরে আসবো পরিসংখ্যানে। 1911 সালে আমাদের জনগণনা হয়েছিল। পরাধীন ভারতবর্ষে সেই জনগণনার যে চিত্র, সেই জনগণনার চিত্র বা সেন্সাস রিপোর্ট, সেই রিপোর্টটি আমি তুলে ধরছি। 65.5% ছিল সংখ্যাগরিষ্ঠ হিন্দু, 24.3% ছিল সংখ্যালঘু মুসলিম এবং 10.2 ছিল অন্যান্য সম্প্রদায়। কারা অন্যান্য সম্প্রদায়? পারসিক, বৌদ্ধ, জৈন, অন্যান্য অনগ্রসর সম্প্রদায়। এটি একটি পরিসংখ্যান। আমাদেরকে কিন্তু ইতিহাসের তথ্য
তত্ত্ব ইতিহাসের আতশ কাঁচের তলায় ফেলে বিশ্লেষণ করতে হবে যে আমাদের জাতীয়তাবাদী আন্দোলন হঠাৎ করে তার একটি শাখা নদী হিসেবে বিচ্ছিন্নতাবাদের আবির্ভাব এবং অভ্যুত্থান। তোমরা আমাদের উচ্চ মাধ্যমিক সংসদের যে সমস্ত পাঠ্যপুস্তক যারা রিভিউ কমিটির এক্সপার্ট ছিলেন তারা অনুমোদন দিয়েছেন, কিন্তু অনুমোদন হওয়ার পরেও অনেক বইয়ে অনেক কিছুই রয়েছে যেগুলি কিন্তু তোমাদের লেখা সঙ্গত নয়। কোনোভাবেই কোনো ইতিহাসের নিরিখে কোনো ধরনের বিতর্কিত তথ্য বা তত্ত্ব পরিবেশন করা কিন্তু আমাদের কাজ নয়। আমরা অসাম্প্রদায়িক, আমরা কোনোভাবেই কোনো সম্প্রদায়ের প্রতি পক্ষপাতিত্ব না করে, কোনো সম্প্রদায়ের প্রতি কোনো দোষারোপ না করে ইতিহাসের পর্যালোচনার মধ্য দিয়ে সঠিক ইতিহাসকে খুঁজে বের করব। আমি আরেকটি পরিসংখ্যান বলছি, পরাধীন ভারতবর্ষে মুসলিমরা কিভাবে পিছিয়ে পড়েছিল। 1865 সালের একটি শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন, সেখানে দেখা যাচ্ছে যে MA পাশ করেছিল সেই সময় 9 জন হিন্দু এবং মুসলিমরা একজনও পাশ করতে পারেনি। 1865 সালের আরেকটি শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন, যেখানে দেখা যাচ্ছে যে 41 জন হিন্দু BA পাশ করেছিল, সেই জায়গায় মুসলিমরা পাশ করেছিল মাত্র 1 জন। তাহলে দেখো পরিসংখ্যানের নিরিখে মুসলিমরা, যারা আমাদের এই ভারতবর্ষ দীর্ঘ সময় ধরে শাসন করেছে, তারা কিন্তু আস্তে আস্তে পিছিয়ে পড়েছে। সেই জায়গা থেকেই আস্তে আস্তে ইংরেজরা তাদের সুচতুর বুদ্ধির দ্বারা মুসলিম জনসমাজকে বোঝাতে সক্ষম হয়েছিল যে ইংরেজদের সঙ্গে সহযোগিতা করলে মুসলিম জনসাধারণ, মুসলিম জনজাতি, এদের উন্নয়ন সম্ভব। আমরা আসছি আমাদের অধ্যায়ের আরো বিস্তারিত আলোচনায়। আমি এখানে দেখিয়ে দিয়েছি যে আলিগড় আন্দোলন, সৈয়দ আহমেদ খান, টু নেশন থিওরি, বার্থ অফ দ্য মুসলিম লীগ, দ্য হিন্দু মহাসভা, পলিটিক্স অফ সেপারেটিজম অ্যান্ড দ্য পাথওয়ে টু পাকিস্তান। আমরা এক একটি শব্দ বন্ধ আমাদের অধ্যায় থেকে এখানে আলোচনা করব। আমি আগেই বললাম এই যে অধ্যায়টি রয়েছে ন্যাশনালিজম অ্যান্ড সেপারেটিজম, এটি হচ্ছে প্রধান একক। তাতে টাইপ 1 এর প্রশ্ন একটি, টাইপ 2 এর প্রশ্ন দুটি এবং 8 নম্বরের প্রশ্ন একটি, সর্বমোট 19 নম্বর রয়েছে। এবং তোমাদের এই 19 নম্বর এই অধ্যায়ের 4টি উপবিভাগ রয়েছে। যেমন এই উপবিভাগটি মুসলিম লীগ থেকে হিন্দু মহাসভা, বিভাজনের পথে ভারত। পরের অংশতে আমরা দেখব ভারতের জাতীয় আন্দোলন, জাতীয় কংগ্রেস 1917 সালের আগে পর্যন্ত এবং 1917 সালের পর পর্যন্ত, বা 1917 সালের পর থেকে যে ঘটনা প্রবাহ ইতিহাসে ঘটেছে সেই বিষয়ে আলোচনা হবে। আমরা মুসলিমদের কথা শুরুতেই বলেছি যে ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার আগে কিন্তু মুসলমান শাসন ছিল এবং সেই মুসলিম শাসিত শ্রেণীর প্রভাব এবং প্রতিপত্তি কমে যায়। দুটো কারণ হতে পারে। একটি হচ্ছে যেহেতু মুসলিম শাসনকে অপসারিত করে ভারতবর্ষে ইংরেজ শাসনের সূচনা হয়েছিল, সুতরাং মুসলিমরা ইংরেজ শাসনকে ভালোভাবে নেয়নি বা ইংরেজদের পাশ্চাত্য শিক্ষা, পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান, পাশ্চাত্য ঘরানাকে ভারতবর্ষে প্রয়োগ করার সুফল নিতে চায়নি। তার একটি বড় কারণ যে এরাই আমাদের মুসলিম শাসনকে উচ্ছেদ করে ভারতবর্ষে
ইংরেজ রাজত্বের সূচনা করেছে। এই মনস্তাত্ত্বিক কারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আমি একটি পরিসংখ্যান দিয়েই শুরু করেছিলাম যে 1911 সালের সেন্সাস অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা 24.3% ছিল মুসলমান। আমি আগে বলেছি ভারতে জনবিন্যাসে 65.5 ছিল সংখ্যাগরিষ্ঠ হিন্দু, 24.3 ছিল মুসলিম এবং 10.2 ছিল অন্যান্য সম্প্রদায়। হিন্দু সমাজ ইংরেজি শিক্ষাকে গ্রহণ করে সরকারি চাকরিতে প্রভাব বিস্তার করলেও মুসলিমরা প্রাথমিকভাবে পাশ্চাত্য শিক্ষা থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিল। ওয়াহাবি আন্দোলন 19 এবং 1857 সালের মহাবিদ্রোহ অংশগ্রহণের কারণে ব্রিটিশ সরকার মুসলিমদেরকে সন্দেহের চোখে দেখত। আমরা জানি যে ওয়াহাবি আন্দোলন হয়েছে, সেই ওয়াহাবি আন্দোলনের পিছনে একটি মেসিয়ানিক তত্ত্ব বা ইংরেজ রাজত্বে ভারতবর্ষ বিধর্মীদের দেশে পরিণত হয়েছে, অতএব ইসলামের শুদ্ধিকরণের প্রয়োজন রয়েছে, দারুল ইসলাম তাকে ফিরিয়ে আনতে হবে। দারুল হার্ব ইংরেজ রাজত্বের ফলে যেটা হয়েছে, সেই দারুল হার্ব অর্থাৎ ভারতবর্ষ, যে ভারতবর্ষ কিনা এক সময় মুসলিম শাসনে ছিল, সেই সময় অত্যন্ত ভালো সংস্কৃতি এবং মিলেমিশে থাকা যে জায়গাটা ছিল, ইংরেজরা আসার ফলে বিভেদ নীতির মধ্য দিয়ে ইংরেজরা একটা হিন্দু মুসলমান সম্পর্কের জায়গায় ফাটল ধরিয়ে দিয়েছিল। এবং বিশেষভাবে যেহেতু ওয়াহাবি আন্দোলনে মেসিয়ানিক তত্ত্ব ছিল এবং সেখানে ইসলামের শুদ্ধিকরণ, দারুল হার্বকে দারুল ইসলাম অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বী বা ইসলাম ভাষাভাষী মানুষের বসতির দেশ, এতে রূপান্তরিত করার একটা প্রয়াস ছিল। এবং আমরা দেখতে পাই ফলাইজি আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, এর মধ্য দিয়ে আস্তে আস্তে মুসলিম সমাজের মধ্যে ইংরেজ বিরোধী যে প্রবণতা ছিল, 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হয়েছে, সেই সিপাহী বিদ্রোহের সময় আমরা দেখতে পাই বেগম হজরত মহাল অযোধ্যা থেকে নেতৃত্ব দিয়েছিলেন। আমরা ফৈজাবাদের আহমদুল্লাহকে নেতৃত্বে আসতে দেখতে পাই। এইভাবে যে মুসলিম জনগোষ্ঠী সিপাহী বিদ্রোহকে কেন্দ্র করে আবার জেগে উঠছিল, তাদের পুনরায় ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি ফিরিয়ে আনার জন্য। এবং একই সঙ্গে আমরা দেখতে পাই যে ওই একই সময় সিপাহী বিদ্রোহ চলাকালে ভারতবর্ষের ইংরেজ রাজত্বের অবসান হলে সেই জায়গায় মোগল সাম্রাজ্যের শেষ ব্যক্তিত্বকে এখানে কিন্তু ভারত সম্রাট হিসেবে মেনে নেওয়ার একটা দৃষ্টান্ত এবং তার মধ্য দিয়ে হিন্দু মুসলমান ঐক্য স্থাপনের প্রয়াস আমরা লক্ষ্য করি। এবারে আমরা আসছি যে সৈয়দ আহমেদ খান এবং আলীগড় আন্দোলন। সৈয়দ আহমেদ খান আলীগড় আন্দোলন শুরু করেছিলেন, বিস্তার করেছিলেন এবং মুসলিমদের মধ্যে যে সচেতনতা, সে সামাজিক সচেতনতা, রাজনৈতিক সচেতনতা, সাংগঠনিক সচেতনতা, সাংস্কৃতিক সচেতনতা গড়ে তুলেছিলেন। এবং এই সৈয়দ আহমেদের আগে মুসলিম সমাজের মধ্যে দুটি ধারা আসতে শুরু করেছিল। একটি হচ্ছে পুনরুজ্জীবনবাদী ধারা। পুনরুজ্জীবনবাদী ধারার প্রবক্তা ছিলেন স্যার সৈয়দ আহমেদ শহীদ। স্যার সৈয়দ আহমেদ শহীদ 1786 থেকে 1831, এবং তিনি শরীয়ত, মুসলিম ধর্মের বিধান এর মধ্য দিয়ে ইংরেজ রাজত্বের ঠিক বিরুদ্ধে মুসলিমদেরকে জাগরিত করা শুরু করেছিলেন। এবং আরেকটি হচ্ছে সংশোধনবাদী ধারা। যে সংশোধনবাদী ধারা স্যার সৈয়দ আহমেদ খানের হাত ধরে
এসেছিল। স্যার সৈয়দ আহমেদ শহীদ 1786 থেকে 1831 এবং স্যার সৈয়দ আহমেদ খান তিনি কি করলেন, মুসলিমদেরকে আধুনিকতার পথে আনার চেষ্টা করলেন। পুরনো শরিয়তি ইসলামিক আইন কানুন সাংস্কৃতিক সমস্ত জায়গাকে রাখার পরও স্যার সৈয়দ আহমেদ খান তিনি ইংরেজদের দ্বারা প্রভাবিত হলেন। ইংরেজদের মনস্তাত্ত্বিক ব্যাখ্যাতে তিনি কিছুটা হলেও আস্তে আস্তে নিজেকে প্রভাবিত করতে পেরেছিলেন, উদ্বুদ্ধ করতে পেরেছিলেন এবং সৈয়দ আহমেদ খান পাশ্চাত্য শিক্ষা, পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান, পাশ্চাত্য দর্শন এগুলিকে কিন্তু মুসলিম সমাজের মধ্যে আনার চেষ্টা করলেন, মুসলিম সমাজের মধ্যে জাগরণের চেষ্টা করলেন। তাহলে এই জায়গাতে দাঁড়িয়ে আমরা দেখলাম যে আলিগড় আন্দোলন শুরু হওয়ার আগে মুসলিম সমাজের মধ্যে দুটি ধারা, একটি হচ্ছে পুনরুজ্জীবনবাদী ধারা, সেই পুনরুজ্জীবনবাদী ধারার প্রবক্তা ছিলেন রাইবেরিলি স্যার সৈয়দ আহমেদ শহীদ এবং যেটা সংশোধনবাদী ধারা বা পরিবর্তনবাদী ধারা সেই ধারার প্রবক্তা ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। আমরা এখানে দেখতে পাবো যে স্যার সৈয়দ আহমেদ উপলব্ধি করেছিলেন যে ব্রিটিশদের সহযোগিতা এবং ইংরেজি শিক্ষা ছাড়া মুসলিম সমাজের উন্নতি সম্ভব নয়। এটা কিন্তু সৈয়দ আহমেদ উপলব্ধি করেছিলেন এবং এই উপলব্ধির পিছনে তিনজন ব্যক্তির খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। একজনের নাম হলো থিওডর বেক। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই তোমাদের পাঠ্য বইয়েতে থিওডর বেক তার বিস্তারিত এবং আলিগড় আন্দোলনের ক্ষেত্রে থিওডর বেকের অবদান এই বিষয়ে জানতে পারবে। আরেকজন ছিলেন থিওডর মরিসন এবং তৃতীয় আর্চিবল্ড, উইলিয়াম আর্চিবল্ড। ব্রিটিশ সরকার শিক্ষিত হিন্দুদের বিরুদ্ধে মুসলিমদের ব্যবহার করার উদ্দেশ্যে স্যার সৈয়দ আহমেদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। স্যার সৈয়দ আহমেদ খান মুসলিম সমাজকে রক্ষণশীলতা ত্যাগ করে যুক্তি মানবতার আলোকে পবিত্র কোরআনকে ব্যাখ্যা করার আহ্বান জানান। সৈয়দ আহমেদ খান নারী শিক্ষা, পর্দা প্রথার বিরোধিতা, বহুবিবাহের সমালোচনা এবং দাস প্রথাকে ইসলামের পরিপন্থী বলে মনে করতেন। মনে রাখবে যে স্যার সৈয়দ আহমেদ খান কোরআন শরীফ, কোরআনের যে নতুন ব্যাখ্যা সেটা কিন্তু তৈরি করতে পেরেছিলেন এবং তার জন্য তিনি উর্দুর মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ উত্তরপ্রদেশের উর্দুভাষী মানুষদের কাছে পৌঁছতে সক্ষম হয়েছিলেন। স্যার সৈয়দ আহমেদ খান কোরআনের উপরে নতুনভাবে মুসলিম সমাজকে তুলে আনার জন্য, মুসলিম সমাজের উন্নয়নের জন্য যে ব্যাখ্যাগুলো তুলে ধরেছিলেন সেটি মূলত তার মূল গ্রন্থের নাম তাফসির উল কুরআন, তাফসির উল কুরআন বা কমেন্ট্রিজ অন কোরআন। তিনি নিজেকে 1860 সালে বিখ্যাত গ্রন্থের নামকরণ করেছিলেন লয়াল মোহামেডানস অফ ইন্ডিয়া। লয়াল মোহামেডানস অফ ইন্ডিয়া, এই লয়াল মোহামেডানস তারা ইংরেজ সরকারের প্রতি অনুগত হয়ে পড়ছিল এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের যে আলিগড় আন্দোলন, সেই আলিগড় আন্দোলনের শিক্ষাগত যে পটভূমিকা বা সংস্কৃতিগত যে পটভূমিকা, সেখানে আমরা বলবো 1865 সালের পরিসংখ্যান, যেটি আমি এই অধ্যায়ের আলোচনার শুরুতেই বলেছি। 1865 সালে যখন 9 জন হিন্দু MA হচ্ছেন, ঠিক সেই সময় আমরা দেখতে পাই ভারতবর্ষে একজনও মুসলিম MA পাস করেননি। একইভাবে 1865 সালের পরিসংখ্যানে আমরা দেখতে পাই
যেখানে 41 জন হিন্দু আন্ডার গ্র্যাজুয়েট বা স্নাতক পাশ করেছেন, বিএ পাশ করেছেন, সেখানে মুসলিম বিএ পাস সংখ্যা মাত্র 1। সুতরাং স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে মনস্তাত্ত্বিক কারণে মুসলিমরা ইংরেজি শিক্ষাকে দূরে সরিয়ে রাখার ফলে আস্তে আস্তে তারা পিছিয়ে পড়ছিল, এবং সেই জায়গা থেকেই শাহ সৈয়দ আহমেদ খান অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে শুরু করেছিলেন, যে মুসলিম সমাজের ভিতরে গিয়ে উর্দু ভাষাকে মাধ্যম করে নিয়ে লেখালেখি, সাংস্কৃতিক পত্রপত্রিকা, বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক জায়গার মধ্য দিয়ে তিনি কিন্তু মুসলিমদের জাগরণের চেষ্টা করলেন। আমি আমাদের আলিগড় আন্দোলনের যে সামাজিক ভিত্তিভূমি, সোশ্যাল বেসিস অফ দ্য আলিগড় মুভমেন্ট, সেই প্রসঙ্গে বলবো যে আমরা দেখতে পাচ্ছি যে আলিগড় আন্দোলন যখন স্যার সৈয়দ আহমেদ খানের হাত ধরে থিওডর বেকের প্রভাবে প্রভাবিত হয়ে মুসলিমদেরকে পাশ্চাত্য শিক্ষা, পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান, পাশ্চাত্য ঘরানাতে আনার চেষ্টা করছেন, তার যে সামাজিক পটভূমি সেখানে আমরা দেখতে পাই এই আন্দোলনে ধনী মুসলমান, খানদানি মুসলমান পরিবার, মুসলমান জমিদার পরিবার, মুসলমান তালুকদার, আলিগড়, বুলন্দশহর, এই অঞ্চলের সেই সময়কার যে 272 জন মুসলিম পরিবারের নাম পায়, তার মধ্যে 76টি পরিবার ছিল বনেদি পরিবার মুসলমানদের মধ্য থেকে। অতএব আমরা বুঝতে পারছি যে মুসলিম সমাজের একেবারে উপরের দিকে থাকা জমিদার, তালুকদার বা যারা খানজাদা পরিবার বা যারা শিক্ষা সংস্কৃতিতে অভিজাত পরিবার নামে পরিচিত, তারা এগিয়ে এসেছিলেন। আমরা দেখতে পাই যে তারা তাদের ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়াম স্কুল, রেসিডেন্সিয়াল স্কুল আজকের দিনের বিচারে বা হস্টেলে রেখে ইংরেজ সাহেবেদের দ্বারা তাদেরকে ইংরেজি শিক্ষায় সুশিক্ষিত করার চেষ্টা করেছিলেন। এবং এই সমস্ত যে ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলি আলিগড়, বুলন্দশহর বা উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে ছিল, সেখানে কিন্তু পাঠ নেওয়ার সুযোগ পেত একমাত্র ধনী উচ্চবিত্ত মুসলিম ঘরের ছেলেমেয়েরা। সুতরাং এটা হচ্ছে মুসলিম সমাজের আলিগড় আন্দোলনের সামাজিক ভিত্তিভূমি। আমি আলোচনা করছি মুসলিমদের মধ্যে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের প্রচারের জন্য 1864 সালে গাজীপুরে তিনি একটি ইংরেজি বিদ্যালয় এবং একটি গ্রন্থ উর্দুতে অনুবাদের জন্য সায়েন্টিফিক সোসাইটি তৈরি করেছিলেন। 1870 সালে শাহ সৈয়দ আহমেদ মুসলিম সমাজের সংস্কারের জন্য তাহজিব উল আখলাক নামে একটি উর্দু পত্রিকা প্রকাশ করতেন নিয়মিতভাবে। আমি বললাম যে কমেন্ট্রিজ অন কোরআন, যার প্রকৃত যে গ্রন্থ তার নাম ছিল তাফসির উল কোরআন, এই গ্রন্থগুলোকে সাধারণ মানুষের মধ্যে উর্দু ভাষায় ছোট ছোট পত্রপত্রিকায় মুসলিম জাগরণের জন্য লেখার জন্য স্যার সৈয়দ আহমেদ খান অত্যন্ত সক্রিয় ভূমিকা নিয়েছিলেন এবং মুসলিম সমাজের মধ্যে পৌঁছতে সক্ষম হয়েছিলেন। 1875 সালে স্যার সৈয়দ আহমেদ খান আলিগড়ে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন, যা 1920 খ্রিস্টাব্দে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়। তাহলে দেখো এখানে দুটো জায়গা উঠে আসলো, একটা হচ্ছে আলিগড় আন্দোলনের সামাজিক ভিত্তি। এই বিষয়ে যদি 3 নম্বরে প্রশ্ন থাকে, আমি আশা করি আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা লিখতে পারবে। যদি বলা হয় যে আলিগড় আন্দোলনের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক উপাদানগুলো বিষয়ে লেখো,
তাহলে তোমরা অবশ্যই তাফসিল উল কুরআন বা কমেন্ট্রিজ অন কুরআন অথবা লয়াল মোহামেডানস অফ ইন্ডিয়া 1860 সালে প্রকাশিত গ্রন্থ বা তাহজিব উল আখলাক এই পত্রিকা, তার কথা তোমরা বলতে পারবে যে এটা হচ্ছে সাংস্কৃতিক প্রেক্ষাপট আলিগড় আন্দোলনের। আমরা আলোচনা করছি আলিগড় আন্দোলনের ভিত্তি এবং স্বরূপ। আলিগড় কলেজকে কেন্দ্র করে মুসলিম সমাজের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক জাগরণ হয়, তাকেই বলা হয় আলিগড় আন্দোলন। হিন্দু বিদ্বেষ, বাঙালি বিদ্বেষ, কংগ্রেস বিরোধিতা ছিল আলিগড় আন্দোলনের অন্যতম প্রধান রাজনৈতিক ভিত্তি। অবশ্যই, কারণ জাতীয় কংগ্রেস অত্যন্ত পারিবারিক পরিসরের মধ্যে আবদ্ধ একটি প্রতিষ্ঠান ছিল। আমি রাজনৈতিক দলের কথাতে যাচ্ছি না, কারণ জাতীয় কংগ্রেস কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল সেই সময়কার জাতীয় কংগ্রেসের যারা উপরতলার নেতৃত্ব ছিলেন, সেই উপরতলার নেতৃত্বের যারা ব্যক্তি, যার জন্য কংগ্রেসকে চিহ্নিত করা হয়েছিল ব্যানার্জি, বনার্জি এবং লালমোহন ঘোষেদের বিজাতীয় কংগ্রেস। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং লালমোহন ঘোষ বিজাতীয় কেন? যেহেতু অ্যালান অক্টেভিয়ান হিউম অবসরপ্রাপ্ত ইংরেজ সিভিলিয়ান অফিসার, তিনি ডাফরিনের সঙ্গে মিলিতভাবে একটি প্রতিষ্ঠান তৈরি করার কথা বলেছিলেন এবং হিউম সাহেবকে তখন সামাজিক প্রতিষ্ঠানের পরিবর্তে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান তৈরি করার কথা বলা হয়। সুতরাং জাতীয় কংগ্রেসের শুরুটাই কিন্তু হচ্ছে প্রাতিষ্ঠানিক, রাজনৈতিক নয়। জাতীয় কংগ্রেস রাজনৈতিক দল ছিল না। যে সময় সৈয়দ আহমেদ খান আন্দোলন করছেন, সেই সময় কিন্তু কংগ্রেস তৈরি করবার একটা তোড়জোড় শুরু হয়েছে। বিভিন্ন ধরনের চিঠিপত্র, সেফটি ভাল্ভ তত্ত্ব, এগুলো যদি আমরা অধ্যয়ন করি তাহলে আমরা দেখতে পাবো যে এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান, যার কোনো কর্ম পরিষদ নয় বা নেই। জাতীয় কংগ্রেস একটি প্রতিষ্ঠান, কোনো রাজনৈতিক দল নয় এবং এর কোনো কর্ম পরিষদ সেই সময় ছিল না। এবং কংগ্রেস বছরে 3 দিবসীয় কনফারেন্সে মিলিত হতো এবং সেখানে কোন বিষয়গুলো প্রাধান্য পেত? উঁচু শ্রেণীর মানুষদের দাবি দেওয়া, জমিদার, ধনী ব্যক্তি, এদের কথাগুলো সেখানে গুরুত্ব পেত। সুতরাং স্বাভাবিকভাবে সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষের পালস কিন্তু কংগ্রেস বোঝার চেষ্টা করেনি। যেটা আমরা আলিগড় আন্দোলনকে কেন্দ্র করে বললাম যে স্যার সৈয়দ আহমেদ খান একেবারে সাধারণ মানুষের মধ্যে তার আন্দোলনটাকে পৌঁছানোর চেষ্টা করেছেন। এবং আমরা দেখলাম যে আলিগড় আন্দোলনের নেতাদের মধ্যে চিরাগ আলী, কবি আলতাফ হোসেন হালি, মৌলানা শিবলি নোমানি ছিলেন এবং উত্তরপ্রদেশের অভিজাত ধনী মুসলিম পরিবারের স্বার্থে পরিচালিত হয়েছিল। আলিগড় আন্দোলনের অধ্যক্ষ থিওডর বেক এবং স্যার সৈয়দ আহমেদ খান তিনি প্রথম দিকে যখন আন্দোলন শুরু করেছেন তখনও ভাবতেন যে হিন্দু মুসলিম এরা হচ্ছে ভারত মায়ের দুই চোখ। যার জন্য আমি কিন্তু আমাদের নজরুল ইসলামের কবিতাটা দিয়ে শুরু করলাম, মোরা এক বৃন্তে ডুবতি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। অর্থাৎ ভারতবর্ষে স্যার সৈয়দ আহমেদ খানের যে জাতীয় সত্তা, সেই জাতীয় সত্তা কিন্তু এটাই যে তিনি ভারত মাতার দুই চোখ বলে হিন্দু মুসলমানদেরকে সম্বোধিত করেছেন। পরবর্তীকালে স্যার সৈয়দ আহমেদ খান ইংরেজদের দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত হয়েছেন। থিওডর বেকের দ্বারা প্রভাবিত হয়ে তিনি কি বলছেন? হিন্দু এবং মুসলিম দুটি পরস্পর বিরোধী স্বার্থযুক্ত পৃথক জাতি। কংগ্রেস হচ্ছে হিন্দু সংগঠন এবং তার বিরুদ্ধেই কিন্তু আলিগড় আন্দোলনকে পরিচালনা করার চেষ্টা করছেন, যার জন্য ইনস্টিটিউট গেজেট নামের পত্রিকা এবং তার মধ্যে কংগ্রেস বিরোধী প্রচার। 1888 সালে থিওডর বেকের উদ্যোগে ইউনাইটেড প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন, 1893 সালে মোহামেডান অ্যাংলো
ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন এবং মুসলিম সমাজের সংস্কার, এবং এর মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটিশদের যে নীতি, সেই ব্রিটিশদের নীতি এতটাই ফলপ্রসূ হয়েছিল যে সৈয়দ আহমেদ খান জাতীয়তাবাদী মুসলমান ছিলেন। তিনি আস্তে আস্তে কংগ্রেস বিরোধী, হিন্দু বিরোধী, এবং সবথেকে বড় কথা তিনি একটি আলাদা ধরনের রাজনৈতিক তত্ত্ব প্রচার শুরু করলেন। এবং ভারতবর্ষে আস্তে আস্তে আমরা দেখলাম যে বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে ইংরেজরা মুসলিম সমাজকে ভারতবর্ষের জনসাধারণ থেকে বিচ্ছিন্ন করতে শুরু করেছে। ডিভাইড অ্যান্ড রুল পলিসি। ব্রিটিশরা মুসলিম সমাজকে, সৈয়দ আহমেদ খানকে বিশেষভাবে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে যদি ইংরেজদের সঙ্গে সহযোগিতা করা হয় তাহলে ইংরেজরা মুসলিমদের জন্য আলাদাভাবে ভাববে, মুসলিমদের জন্য আলাদা ধরনের চিন্তা ভাবনা তারা করবে। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে আলিগড় আন্দোলনের সামাজিক ভিত্তি, আলিগড় আন্দোলনের সাংস্কৃতিক ভিত্তি। এবার আমি বলবো আলিগড় আন্দোলনের সাংগঠনিক ভিত্তি বা আলিগড় আন্দোলনের প্রাতিষ্ঠানিক দিকগুলি কি ছিল। এই যে প্রশ্নটি বললাম, হোয়াট আর দ্য অর্গানাইজেশনাল বেস অফ দ্য আলিগড় মুভমেন্ট, অথবা হোয়াট আর দ্য ইনস্টিটিউশনাল বেস অফ দ্য আলিগড় মুভমেন্ট, এখানে তোমাদেরকে আলোচনা করতে হবে। সেটা হচ্ছে, আমি বলে দিলাম পয়েন্টগুলো, যে সায়েন্টিফিক সোসাইটি, আমি বললাম এর জন্য ইনস্টিটিউট গেজেট, ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন, এইগুলোর কথা কিন্তু এখানে আলোচনাতে আসবে। যদি বলা হয় যে আলিগড় আন্দোলনের প্রাতিষ্ঠানিক বা সাংগঠনিক দিকগুলো আলোচনা করো, 3 নম্বরের প্রশ্ন হতে পারে বা 4 নম্বরের, তাহলে এই পয়েন্টগুলো আলোচনাতে রাখবে এবং তাতে তোমরা পূর্ণমান পাবে। এবারে আসছি যে 1904 সালের ঘটনা, অর্থাৎ বঙ্গভঙ্গের ঠিক আগে লর্ড কার্জন তো বাংলা ভাগ করলেন সরকারিভাবে, কিন্তু তার আগে ফ্রেজার, রিজলে এরা কিন্তু বঙ্গভঙ্গের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তার কারণ হচ্ছে বাংলার যে বাঙালি কেন্দ্রিক জাতীয়তাবাদ, সেটা আস্তে আস্তে ইংরেজদের প্রশাসনের কাছে মাথা ব্যথার কারণ হয়েছিল। তার জন্য এই জায়গাতেই ইংরেজরা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন রেখা তৈরি করবার জন্য পরিকল্পনা করেছিলেন যে পূর্ববঙ্গ, ত্রিপুরা, আসামের সংখ্যা গরিষ্ঠ মুসলমান জনগোষ্ঠীকে নিয়ে পূর্ববঙ্গ তৈরি হবে, যার রাজধানী হবে ঢাকা, এবং বাকি অংশটা নিয়ে আরেকটি বঙ্গের উদ্ভব, যার রাজধানী হবে কলকাতা। অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ধর্মকে কেন্দ্র করে, জাতিকে কেন্দ্র করে ইংরেজরা ভারতবর্ষের বুকে বঙ্গভঙ্গের ঠিক আগে থেকে রিজলে অ্যান্ড্রু ফ্রেজারের হাত ধরে যে বঙ্গভঙ্গের সিদ্ধান্তের খসড়া তৈরি করেছিল, কার্জন তাকে বাস্তবায়িত করেছিলেন এবং বঙ্গভঙ্গ সিদ্ধান্ত কার্যকরী হয়েছিল, বাংলা ভাগ হয়েছিল। এবার আমরা আলোচনায় যাব সিমলা দত্ত। 1906 সালের 1 অক্টোবর আগা খান নেতৃত্বে 35 জন বিশিষ্ট মুসলিম নেতা সিমলায় বড়লাট মিন্টোর সঙ্গে সাক্ষাৎ করেন, যাকে বলা হয় সিমলা দত্ত। এই মিন্টো এবং মরলে তাদের একটি সংস্কার আইন আছে 1909 সালে, মরলে মিন্টো সংস্কার আইন। এরপরে যখন আমরা আলোচনা করব সেখানে বিস্তারিতভাবে মরলে মিন্টো সংস্কার আইন সম্পর্কে আলোচনা করা হবে। আমরা দেখলাম এই প্রতিনিধি দল চাকরিতে মুসলিমদের নিয়োগ, প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াই উচ্চ পদে মুসলিমদের নিয়োগের দাবি জানালো। এগুলো সব সিমলা দত্ত। যদি তোমাদের টিকা লিখতে বলা হয়, রাইট এ শর্ট নোট অন সিমলা প্রপোজাল, তাহলে তোমরা এখানে লিখতে পারো।
আইনসভা, পৌরসভা, বিশ্ববিদ্যালয়ে মুসলিমদের জন্য আলাদা নির্বাচনের মাধ্যমে আসন সংরক্ষণ, বড়লাট মিন্টো মুসলিমদের জন্য আলাদা নির্বাচনের দাবি মেনে নিয়ে ভারতীয় রাজনীতিতে সাম্প্রদায়িক বিভাজনের নীতিকে স্বীকৃতি দিলেন। বদরুদ্দিন তায়েবজি, মোহাম্মদ আলী জিন্নাহর মতো প্রভাবশালী জাতীয়তাবাদী মুসলিম নেতাদের এই প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত করা হয়নি। শব্দটা দেখো, আমরা এখানে বলছি বদরুদ্দিন তায়েবজি অথবা মোহাম্মদ আলী জিন্নাহ তখনকার দিনে প্রভাবশালী ছিলেন এবং জাতীয়তাবাদী মুসলিম নেতা ছিলেন। অতএব এখানে ইংরেজদের যে ডিভাইড অ্যান্ড রুল অর্থাৎ বিভাজনের মাধ্যমে শাসন, এই সিদ্ধান্তটাকে কার্যকরী করা সম্ভব হবে না বলে তারা কিন্তু কি করেছিলেন, বদরুদ্দিন তায়েবজি বা মোহাম্মদ আলী জিন্নাহকে সিমলা ডেপুটেশনে নেননি। এবারে আমরা আসবো, আমরা কিন্তু যা আলোচনা করছি সেটা কিন্তু সাল ধরে ধরে ক্রোনোলজিক্যাল অ্যাসেন্ডিং অর্ডারে। দেখো 1904 সালে বঙ্গভঙ্গের যে খসড়া এবং 1905 সালে বঙ্গভঙ্গ কার্যকর হওয়া, এই অবধি আমি আলোচনা করেছি। এবারে আমি আসবো 1906 সালে, সেটি হচ্ছে মুসলিম লীগ। ঢাকার নবাব সলিমুল্লাহ একটা সর্বভারতীয় মুসলিম রাজনৈতিক প্রতিষ্ঠান গঠনের জন্য ভারতের বিভিন্ন মুসলিম নেতাদের কাছে দূত পাঠিয়েছিলেন, মেসেঞ্জার পাঠিয়েছিলেন যে তাদের ওপিনিয়নটা কি। যারা আঞ্চলিক স্তরে সেই সময় অভিজাত মুসলমান ছিলেন বা যারা রাজনীতি সচেতন মানুষ ছিলেন, তাদের ওপিনিয়নটা কি এটা জানার জন্য ঢাকার নবাব সলিমুল্লাহ তিনি কিন্তু প্রতিনিধি পাঠাচ্ছেন। 1906 সালে 30শে ডিসেম্বর ঢাকায় সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। নবাব ভিকারুল মুলক অধিবেশনে সভাপতিত্ব করেন। আগা খাঁ মুসলিম লীগের প্রথম সভাপতি, মহসিন উল মুলক এবং ভিকারুল মুলক জয়েন্ট সেক্রেটারি হয়েছিলেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দি বেঙ্গলি পত্রিকায় মুসলিম লীগকে সলিমুল্লাহর লীগ এবং সরকারের ভাতাভোগী তাবেদারদের সমিতি বলে সমালোচনা করেন। স্বাভাবিক ঘটনা, জাতীয় কংগ্রেস চেয়েছিল সেই সময় মুসলিম সমাজের স্বার্থটাকে নিজেদের কাজে, নিজেদের প্রয়োজনে এবং ইংরেজদের কাছ থেকে দাবি মেটানোর জন্য মুসলিমদেরকে সামনে রেখে কাজ করাতে। যার জন্য সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা রাষ্ট্রগুরু গুরু বলে থাকি, যাকে আমরা মুকুটহীন সম্রাট বলি, ইংরেজরা তাকে ব্যঙ্গ করে সারেন্ডার নট বলতো, সেই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার যে লিটারেরি মাউথপিস দ্য বেঙ্গলি মুখপত্র দি বেঙ্গলিতে তিনি কি বলছেন, সলিমুল্লাহ লীগ, অর্থাৎ এটাকে একেবারে সিম্পলিফিকেশন করছেন যে এটা এক ব্যক্তিরই নাকি লীগ, মুসলিম লীগ নাকি সলিমুল্লাহ। আর কি বলছেন, ভাতাভোগী তাবেদারদের সমিতি। আমরা যদি আলোচনা করি তাহলে কি এই ধরনের ঐতিহাসিক শব্দ ব্যবহার করাটা ন্যায়সঙ্গত হবে? ইংরেজরা কি সত্যি তাবেদারি করেছিল? তারা কতটা ভাতাভোগী ছিল বা তারা কতটা তাবেদার ছিল, সেটা কিন্তু আমাদের ইতিহাসের আলোতে পর্যালোচনা বিশ্লেষণের জায়গাতে থাকা উচিত। মুসলিম লীগের সদস্যপদ উচ্চবিত্তদের জন্য সীমাবদ্ধ ছিল এবং 500 টাকা যাদের বছরে আয় হতো এবং তারাই 25 টাকা চাঁদা দিত। অতএব দেখা যাচ্ছে যে এতটা সহজ কিন্তু ছিল না। সেই আমলে 500 টাকা যাদের উপার্জন হতো বছরে এবং 25 টাকা যারা সেখানে সরকারকে, অর্থাৎ সরকার বলতে আমি বোঝাতে চাইছি যে মুসলিম লীগের সদস্যপদ পাওয়ার জন্য 25 টাকা চাঁদা সেই আমলে দেওয়াটা কিন্তু যথেষ্টই কঠিন বিষয় ছিল আর্থিক ক্ষমতার নিরিখে। এবং উত্তর ভারতের ধনী নেতারাই লীগকে নিয়ন্ত্রণ করতেন এবং বাংলায় কোনো প্রভাবশালী শাখা ছিল না। অর্থাৎ এটাও মনে রাখতে হবে যে মুসলিম লীগের কিন্তু বা আমাদের আলিগড় কেন্দ্রিক যে আন্দোলন, বাংলাতে যতটা না প্রভাব ছিল তার থেকে বেশি উত্তরপ্রদেশে ছিল। কারণ আমাদের উত্তরপ্রদেশ কিন্তু হিন্দু স্থানের একটি এমন অঞ্চল যেখানে উর্দু ভাষার ব্যবহারটা যথেষ্টই ছিল এবং যেহেতু বিভিন্ন ধরনের লিটারারি মাউথপিস, তাহজিব উল আকলাক বলে যে পত্রিকা, সেখানে কিন্তু উর্দু ভাষায় প্রচার করা হতো। অতএব বোঝাই যাচ্ছে যে একটা সম্ভ্রান্ত
উচ্চশিক্ষিত মুসলমান সম্প্রদায়ের মধ্যে এই আন্দোলনটা বেশি বিস্তার করেছিল উত্তরপ্রদেশে, তুলনায় কম বাংলাতে। মুসলিম রাজনীতিতে পরিবর্তন আসছে কখন? যখন 1909 সালে মরলে মিন্টো সংস্কার আইন আনা হচ্ছে। অর্থাৎ আমি বলতে চাইছি, স্যার সৈয়দ আহমেদ খানকে ইংরেজরা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে জাতীয় কংগ্রেসের বাইরে এসে ইংরেজদের সঙ্গে সহযোগিতা করলে আগামী দিনে মুসলমানরা উপকৃত হবেন, মুসলিমরা বেনিফিটেড হবেন, রাজনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে বা অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে, রিজার্ভেশনের দিক থেকে, সেই জায়গাটা কিন্তু ইংরেজরা রাখার চেষ্টা করেছে। তার একটা পদক্ষেপ হচ্ছে মরলে মিন্টো সংস্কার আইন। মরলে মিন্টো সংস্কার আইনে আমরা দেখলাম যে চরমপন্থী এবং বিপ্লবীদের কার্যকলাপ দমন করতে গিয়ে নরমপন্থী এবং মুসলিমদের সমর্থন পাওয়ার জন্য 1909 সালে মরলে মিন্টো সংস্কার আইন চালু হলো। এই আইনের মাধ্যমে মুসলিমদের জন্য আলাদা নির্বাচক মণ্ডলীর ব্যবস্থা করা হলো, যা প্রশাসনিকভাবে দ্বিজাতি তত্ত্বকে প্রতিষ্ঠা করে। এই যে বললাম সেপারেট ইলেক্টরেট, দুটো ব্যাখ্যা হতে পারে। সেপারেট ইলেক্টরেট মানে মুসলিমরা তাদের জনসংখ্যার অনুপাতে নির্দিষ্ট পরিমাণ কিছু আসন, অথবা তাদের জন্য নির্ধারিত আসন এবং মুসলিম যে নেতারা নির্বাচনে অংশ নেবেন তারা মুসলিম ভাষাভাষী অঞ্চল থেকে অংশ নেবেন। সেপারেট ইলেক্টরেট সিস্টেম। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হলে মুসলিম লীগ ব্রিটিশ সরকারের উপরে ক্ষুব্ধ হয় এবং দলে প্রাচীনপন্থী নেতাদের প্রভাব কমে যেতে থাকে। এই সময় মোহাম্মদ আলী জিন্নাহ, ফজলুল হক, আবুল কালাম আজাদের মতো নতুন প্রজন্মের নেতারা লীগের নেতৃত্বে আসেন এবং ব্রিটিশদের বিরোধিতার পথে হাঁটতে শুরু করেন। তাহলে আমরা এখানে মোহাম্মদ আলী জিন্নাহর কথা আলোচনা এনেছি, আমরা ফজলুল হকের কথা এনেছি, যে ফজলুল হককে বাংলার ইতিহাসে বলা হয় শের-ই বাঙ্গাল, শের-ই বাঙ্গাল। এবং মৌলানা আবুল কালাম আজাদ ইন্ডিয়া উইন্স ফ্রিডম, তার লেখা বিখ্যাত বই। এবং এই সমস্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কোটানকোট আমি সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলছি, এরা যতটা না রাজনীতির জন্য সময় ব্যয় করেছেন তার থেকে বেশি চেষ্টা করেছেন সাংস্কৃতিক প্রেক্ষাপটে নিজেদের চিন্তা ভাবনাকে তুলে ধরতে। অর্থাৎ এরা কিন্তু, মানে আমি মৌলানা আবুল কালাম আজাদের কথা বলছি, মুসলিম হলেও তিনি কিন্তু সর্বদাই কি করেছেন? ভারতবর্ষের সাংস্কৃতিক ঐতিহ্য, সাংস্কৃতিক পরম্পরাকে সমৃদ্ধ করার চেষ্টা করেছেন। আমরা এই পর্যন্ত যে আলোচনা করলাম সেখানে আমরা মুসলিম লীগ আলোচনা করেছি, আমরা আলোচনা করলাম আলিগড় আন্দোলন, আমরা আলিগড় আন্দোলনের সামাজিক ভিত, হোয়াট আর দ্য সোশ্যাল বেসিস অফ দ্য আলিগড় মুভমেন্ট, হোয়াট আর দ্য literary perspective of the Aligarh movement, what are the institutional or organizational base of the Aligarh movement, এই বিষয়ে আলোচনা করেছি। আলোচনা এখানেই আমরা রাখছি, কারণ আমরা পরের এপিসোডে যাব তোমাদের জন্য, সেটা হচ্ছে তোমাদের পরের এপিসোডে আমি যাব। সেই এপিসোডটি লখনৌ চুক্তি থেকে শুরু হবে। তাহলে এখানকার যে পর্যালোচনা, যে আলোচনা এখন পর্যন্ত হয়েছে প্রথম অধ্যায়ের উপরে, তার আমি কিছু প্রশ্নের সারাংশ তোমাদের জন্য তুলে ধরছি। প্রশ্নগুলি 3 নম্বরে হতে পারে, প্রশ্নগুলি 4 নম্বরে হতে পারে, প্রশ্ন 8 নম্বরে হতে পারে। 3 নম্বরের প্রশ্ন কি? আলিগড় আন্দোলনের সামাজিক ভিত্তি ব্যাখ্যা করো। হোয়াট আর দ্য সোশ্যাল বেসিস অফ দ্য আলিগড় মুভমেন্ট। আলিগড় আন্দোলনের প্রাতিষ্ঠানিক বা সাংগঠনিক ভিত আলোচনা করো। হোয়াট আর দ্য ইনস্টিটিউশনাল অর অর্গানাইজেশনাল বেসিস অফ দ্য আলিগড় মুভমেন্ট। রাইট আ শর্ট নোট অন মুসলিম লীগ। মুসলিম লীগ এর উপর একটি টিকা লেখো। তোমাদের প্রশ্ন আলোচনায় থাকতে পারে হোয়াট আর দ্য লিটারারি
পার্সপেক্টিভ অফ দ্য আলিগড় মুভমেন্ট, আলিগড় আন্দোলনের সাংস্কৃতিক পটভূমিকা ব্যাখ্যা করো। তোমাদের আলোচনা থাকতে পারে ডিসকাস দ্য রোল অফ স্যার সৈয়দ আহমেদ খান ফর দ্য আপলিফমেন্ট অফ দ্য মুসলিম কমিউনিটি, মুসলিম সমাজের উন্নয়নের জন্য স্যার সৈয়দ আহমেদের ভূমিকা পর্যালোচনা করো। 8 নম্বরের সরাসরি প্রশ্ন। তোমাদের এই প্রশ্নটি ভাগ হয়ে যেতে পারে, সেটা হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খানের অবদানের মূল্যায়ন করো, অ্যাসেস দ্য কন্ট্রিবিউশন অফ স্যার সৈয়দ আহমেদ খান। ওখানে প্রশ্ন আরেকটা থাকতে পারে থিওডর বেক। ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আমি ডক্টর সুরজিৎ কুমার ধর, বিশিষ্ট শিক্ষক, ইতিহাস বিভাগ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের স্টুডিও থেকে সরাসরি তোমাদের জন্য ইউনিট 4 চ্যাপ্টার 1 ন্যাশনালিজম অ্যান্ড সেপারেটিজম এই অধ্যায়ের উপরে শুরু করছি লখনৌ চুক্তি এই বিষয়ের উপরে আলোচনা। তোমরা দেখো আমার পিছনে স্ক্রিন রয়েছে, সেখানে তোমাদের বোঝার সুবিধের জন্য পরে যাতে করে এখানে যে স্ক্রিনে কন্টেন্ট রয়েছে সেটাকে যাতে করে ব্যবহার করতে পারো তার ব্যবস্থা করা হয়েছে। আমি তোমাদের প্রথম যে অংশটি আলোচনা করলাম সেই অংশের উপরে কি কি প্রশ্ন হতে পারে, প্রশ্নের উত্তর সম্ভাব্য কি হতে পারে। তোমরা জানো, তোমরা চতুর্থ সেমিস্টার পরীক্ষা দিচ্ছ, সেখানে কিন্তু তোমাদেরকে বড় প্রশ্নের উত্তর করতে হবে। বড় মানে 3 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন, 8 নম্বরের প্রশ্ন। কি কি প্রশ্ন হতে পারে এবং তার মডেল উত্তর কি কি হতে পারে, কি কি পয়েন্টের উপরে আলোচনাটা যাবে, যাতে করে তোমরা 3-এর মধ্যে 3 বা 4-এর মধ্যে 4 বা 8-এর মধ্যে 8 পেতে পারো, সেই ব্যাখ্যাটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর সঙ্গে সঙ্গেই তোমাদের জন্য আমি উপস্থাপনাতে রাখছি। আমরা আলোচনা করব লখনৌ চুক্তি। লখনৌ চুক্তি 1916। আমরা দেখলাম প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধে দুটো বিপরীত মেরু ছিল, একদিকে হচ্ছে ইংল্যান্ড, ফ্রান্স এবং তাদের মিত্র, আর একটি দিকে ছিল জার্মানি এবং তার সহযোগী। তুরস্ক জার্মানির সহযোগী হিসেবে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিল, যুদ্ধে পরাজিত হয়েছিল। পরাজিত হওয়ার পর তুরস্কের সঙ্গে আলাদা করে সেভরের চুক্তি হয়েছিল এবং সেই সেভরের চুক্তিতে তুরস্কের উপরে বিভিন্ন ধরনের শর্ত, বিভিন্ন ধরনের নিয়ম, বিভিন্ন ধরনের ক্ষতিপূরণ তার বোঝা এসেছিল। এবং সর্বোপরি আমরা দেখতে পাই যে তুরস্কের যিনি সর্বোচ্চ নিয়ামক, সর্বোচ্চ স্তরের প্রতিষ্ঠান, তার নাম হচ্ছে খলিফা। সেই খলিফার উপরে কোপ এসে পড়েছিল এবং খলিফার সম্মান হানি হয়েছিল, যার জন্য মুসলিমরা কিন্তু খিলাফত আন্দোলনে নেমেছিল। আমরা আলোচনাতে আসব। এবং এখানে দেখো লখনৌ চুক্তিতে মুসলিমরা খলিফার উপরে যে কোপ পড়েছে তার জন্য ক্ষুব্ধ হচ্ছে। মৌলানা আবুল কালাম আজাদ তার আল হিলাল পত্রিকাতে আলিগড় কলেজকে প্রতিক্রিয়াশীলতার দুর্গ, এর নেতাদের বিধর্মী বলে অভিহিত করেন। আমি এই কথাটা বললাম এর আগের ভিডিওতে যে মৌলানা আবুল কালাম আজাদ জাতীয়তাবাদী মুসলমান, তিনি রাজনৈতিক দিক থেকে যতটুকু না মুসলিমদের জন্য বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সোচ্চার হয়েছেন, তার থেকে বেশি তার কাছ থেকে আমরা ইন্ডিয়া উইন্স ফ্রিডমের মতো গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ ঐতিহাসিক নথি পেয়েছি। শওকত আলী, মোহাম্মদ আলী, আবুল কালাম আজাদের মতো নেতাদের অন্তরীণ করে মুসলিম সমাজ আরও ক্ষুব্ধ হয়। 1916 সালে লখনৌতে কংগ্রেস মুসলিম লীগের মধ্যে একটা চুক্তি হয় যার নাম লখনৌ চুক্তি। এই চুক্তির মাধ্যমে কংগ্রেস মুসলিম লীগের পৃথক নির্বাচনের দাবিকে মেনে নেয়। উভয় দল একত্রে স্বায়ত্ত শাসন, ডোমিনিয়ন স্ট্যাটাস বলো বা অটোনমি বলো, সেই বিষয়টা কেন্দ্রীয় আইন পরিষদের মোট সদস্যদের 1/3 মুসলিম সম্প্রদায়। ঐতিহাসিকদের মতে লখনৌ চুক্তি হিন্দু মুসলিম ঐক্যের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও এটি সাম্প্রদায়িক রাজনীতিকে স্বীকৃতি দেয়। সমালোচকরা মনে করেন যে কংগ্রেস পৃথক নির্বাচনের দাবি মেনে নিয়ে অদূরদর্শিতার পরিচয় যায়, যা পরোক্ষভাবে পাকিস্তানের ভিত্তি স্থাপন করে। আলিগড়পন্থী মুসলিম অভিজাতরা এই চুক্তিতে খুশি হয়নি, কারণ তারা হিন্দু বিরোধী নীতিতে বিশ্বাসী ছিলেন। লখনৌ চুক্তির পর হিন্দু মুসলিম ঐক্য প্রতীক হিসেবে কিছু সময়ের জন্য একই জায়গায় তাদের বাৎসরিক অধিবেশনের আয়োজন করেছিল। এই হচ্ছে আমাদের
মুসলিমদের প্রেক্ষাপট থেকে কিভাবে আস্তে আস্তে ইংরেজদের দ্বারা অনুপ্রাণিত হয়ে, ইংরেজদের দ্বারা উদ্বুদ্ধ হয়ে মুসলিম সমাজ আস্তে 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 কংগ্রেস বিরোধী প্রতিষ্ঠানের দিকে যাচ্ছে। স্বতন্ত্র রাজনৈতিক পরিচিতি মুসলিম লীগ, স্বতন্ত্র রাজনৈতিক জাতিভিত্তিক পরিচয় আলিগড় আন্দোলন, এবং এরকম জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের বুকে পাঞ্জাব হিন্দু সভা, হিন্দু মহাসভা, গোহত্যা বিরোধী আন্দোলন, হিন্দি উর্দু বিতর্ক, আমরা দেখতে পাচ্ছি সহবাস সম্মতি আইন। এই যে ঘটনাগুলো আস্তে আস্তে সামনে চলে আসছে, এবং যে ভারতবর্ষ শান্তির পরিবেশ ছিল, ইংরেজরা তাদের শাসনটাকে কায়েম করার জন্য হিন্দু মুসলমানের মধ্যে ধর্ম জাতের রাজনীতির তাস খেলে দিল। এবং আমরা দেখলাম আস্তে আস্তে হিন্দু মহাসভা নামের একটি প্রতিষ্ঠানের উদ্ভব। হিন্দু মহাসভার প্রতিষ্ঠা ভারতীয় রাজনীতিতে সাম্প্রদায়িকতার মাত্রা যোগ করল। হিন্দু উর্দু বিতর্ক, গোহত্যা বিরোধী আন্দোলন, সহবাস সম্মতি আইন, মুসলিম সমাজের প্রতি সরকারের পক্ষপাতিত্ব, হিন্দু মুসলমান দাঙ্গা, বঙ্গভঙ্গ আন্দোলন, মুসলিম লীগের প্রতিষ্ঠা, মরলমিন্টো সংস্কার, এই যে এপিসোডগুলো আলোচনা করেছি, স্বামী দয়ানন্দ সরস্বতী এবং আর্য সমাজ হিন্দু জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। ধর্মান্তরকরণ প্রক্রিয়া, শুদ্ধি আন্দোলন, ব্যাক টু দ্য বেদিক এজেস, এই যে দাবিগুলো আর্য সমাজ এবং স্বামী দয়ানন্দ সরস্বতীর হাত ধরে আসছে। সত্যার্থ প্রকাশ নামের যে সাংস্কৃতিক মুখপত্র, সেখানে হিন্দুত্ববাদের কথা বারবার করে তুলে ধরা হচ্ছে, বেদের যুগের কথা ফিরে যাওয়ার কথা বলা হচ্ছে, এই প্রসঙ্গগুলো আসছে। এবং আমরা দেখলাম 1911 সালে যে সেন্সাস রিপোর্ট, সেই 1911 সালের সেন্সাস রিপোর্টে আগে পাঞ্জাবের আর্য সমাজীরা নিজেদেরকে আর্যর পরিবর্তে হিন্দু বলে পরিচয় দেওয়া শুরু করে। অর্থাৎ পাঞ্জাবের যারা আর্য সমাজের সদস্য ছিল, তারা নিজেদেরকে আর্য বলতো না, হিন্দু বলতো। এবং এই শব্দগুলোকে একটার জায়গায় আরেকটার জায়গায় স্থাপন করে সেখানে কি করা হলো, একটা উগ্র জাতীয়তাবাদের একটা বা হিন্দু সাম্প্রদায়িকতার জায়গাটাকে তুলে ধরার চেষ্টা হচ্ছে। 1891 সালে সহবাস সম্মতি বিল পাশ করতে চাইলে তিলক এর বিরুদ্ধে প্রতিবাদ করেন, যদিও মহাদেব গোবিন্দ রানারে এই বিলের সম্পর্কে খুব একটা বেশি নেতিবাচক কথাবার্তা বলেননি। বিলের উদ্দেশ্য ছিল মেয়েদের বয়স 10 থেকে বাড়িয়ে 12 করে দেওয়া। 1901 সালে দ্বারভাঙার মহারাজার সভাপতিতে দিল্লিতে হিন্দু সভা হলো। 1902 সালে হলো ভারত ধর্ম মহামণ্ডল। 1905 সালে বারাণসীতে কেন্দ্র হলো। 1909 সালে পাঞ্জাব হিন্দু সভা, এবং উদ্দেশ্য ছিল পাঞ্জাবে বিভিন্ন হিন্দু সংগঠনকে ঐক্যবদ্ধ করে হিন্দু স্বার্থ সুরক্ষিত করা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে ভারতবর্ষ হিন্দুত্ববাদের পথে পা বাড়াচ্ছে, এবং ভারতবর্ষের রাজনীতিতে আস্তে আস্তে সাম্প্রদায়িকতার যে বাতাবরণ, সেটা আরও বিষবাষ্পে পরিণত হতে শুরু করেছে। আমরা এবারে আলোচনা করব যে মদন মোহন মালব্য তিনি কী করলেন। হরিদ্বারে সারা ভারত হিন্দু মহাসভা তৈরি করলেন। 1910 সালে এলাহাবাদে একটা সভাতে সর্বভারতীয় হিন্দু মহাসভা তৈরি হলো, এবং 1909 সালে পাঞ্জাবে প্রাদেশিক হিন্দু সম্মেলন হলো। এবারে আমরা দেখব খিলাফত এবং অসহযোগ আন্দোলন যখন হচ্ছে, সেখানে আমি আলোচনাই করলাম যে খলিফার সম্মান, খলিফার পদ, এগুলোকে কিন্তু ভীষণভাবে কলঙ্কিত করা হয়েছে। কলঙ্কিত এই উপলক্ষে বলছি যে যেহেতু খলিফা ছিলেন চূড়ান্ত নিয়ামক এবং মুসলিম ধর্মজগতের একজন গুরুত্বপূর্ণ গণ্যমান্য ব্যক্তি, এবং তার উপরে সেভারের সন্ধির বোঝা, এবং তার মধ্য দিয়ে খলিফা পদ অবলুপ্ত করার যে প্রয়াস, এটা কিন্তু মুসলিমদেরকে ভীষণভাবে আহত করেছিল। গান্ধীজি অত্যন্ত সূক্ষ্ম বুদ্ধি দিয়ে এই জায়গাটাকে ক্যাচ করতে চেয়েছিলেন। আমি আবার বলছি, গান্ধীজি সূক্ষ্ম বুদ্ধি দিয়ে এই মুসলিমদের আহত হওয়ার জায়গাটাকে কিন্তু ক্যাচ করতে চেয়েছিলেন। আমরা জাতীয় আন্দোলনে দেখি মুসলমানরা আস্তে আস্তে মুসলিম লীগ তৈরি করেছে, আলিগড় আন্দোলন হয়েছে, মুসলিমদের মধ্যে একটা রাজনৈতিক জাগরণ ঘটছে।
মুসলিমদের মধ্যে সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি হচ্ছে, মর্লেমেন্টো সংস্কারের মধ্য দিয়ে বিভাজন রাজনীতিতে মুসলিমরা আলাদা প্রাধান্য পাচ্ছে, এবং এই জায়গাতে দেখা যাচ্ছে মুসলিমরা আস্তে আস্তে জাতীয় কংগ্রেস থেকে সরে গেছে। গান্ধীজি এটাকে ক্যাচ করলেন যে খলিফার সম্মান পুনরুদ্ধার এই জায়গাটাকে যদি মাথায় রেখে মুসলিম সমাজকে কংগ্রেসের মধ্যে আসার আহ্বান জানানো হয়, তাহলে হয়তো মুসলিমরা গান্ধীজির সাপোর্ট পাওয়ার জন্য খিলাফত ইস্যুতে হয়তো তারা এগিয়ে আসবে। এবং আমরা দেখলাম যে গান্ধীজির ডাকে সাড়া দিয়ে খিলাফত অসহযোগ আন্দোলন সংগঠিত হলো, এবং এই সময় দেখতে পাচ্ছি যে যখন খিলাফত অসহযোগ আন্দোলন চলছে, ঠিক সেই সময় উত্তরপ্রদেশের গোরখপুরের চৌরিচৌড়া, সেখানে সত্যাগ্রহীরা পুলিশ ফাঁড়িতে আগুন লাগিয়ে দেয়, হিংসাত্মক ঘটনা ঘটে, এবং গান্ধীজি অসহযোগ আন্দোলনকে স্থগিত করে দেন। এবং একই সঙ্গে আমরা দেখলাম মুস্তাফা কামাল পাশার এই সময় আবির্ভাব হচ্ছে, খিলাফত দাবিটা থিতিয়ে যাচ্ছে, এবং মুসলিমরা আস্তে আস্তে এই খিলাফত অসহযোগ আন্দোলন থেকে সরে যাচ্ছে, এবং তারা আবার তাদের যে মুসলিম রাজনীতি, মুসলিম ধর্ম, মুসলিমদের জাতপাতকে কেন্দ্র করে কংগ্রেস বিরোধী যে আর একটা প্রাতিষ্ঠানিক দিক, সেই জায়গাতে কিন্তু তারা ফিরে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি আর্য সমাজ সংগঠন, শুদ্ধি আন্দোলন, এর বিরুদ্ধে মুসলিমরা তানজিম এবং তাবলীগ বলে সাংগঠনিক আন্দোলনের মধ্য দিয়ে নিজেদের লোকসংখ্যা, শক্তি বৃদ্ধি এবং তাদের নিজের সম্প্রদায়ের মানুষকে সুসংহত করতে পেরেছিল। 1923 থেকে 1926 সালের মধ্যে এখানে দেখা যায় 72টি দাঙ্গা হয়েছে, যেখানে 1900 থেকে 1922 পর্যন্ত 23 বছরের মোট দাঙ্গার সংখ্যা ছিল 16টা। যখন একটি প্রতিপক্ষ শক্তিশালী হয় এবং একটি প্রতিপক্ষ সবেমাত্র শিশু অবস্থা, শিশু চারাগাছের অবস্থা, তখন কিন্তু এই ধরনের সংঘাত তৈরি হয় না। আমাদের মুসলিম আন্দোলন তার ঠিক বিপরীত দিকে উগ্র হিন্দুত্ববাদী আন্দোলন মাথাচাড়া দেওয়ার ফলে কিন্তু পরিসংখ্যানে আমরা দেখতে পেলাম যে 1900 থেকে 1922 সালে ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে মাত্র 16টা, কিন্তু 23 থেকে 26 এই সময়ের মধ্যে দাঙ্গা হচ্ছে 72। এটাই প্রমাণ করে যে আস্তে আস্তে মুসলিমরা যেরকমভাবে সুসংহত হচ্ছিল, সংগঠিত হচ্ছিল, সেইভাবে হিন্দুরা তাদের সংগঠনকে বাড়িয়ে নেওয়ার, হিন্দুদেরকে সুসংহত করার এবং একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপে লিপ্ত হওয়ার কাজে নিযুক্ত করতে শুরু করে। ডক্টর আনসারি, লালা লাজপত রায় এই সময় ন্যাশনাল প্যাক্ট করেন, এবং চিত্তরঞ্জন দাস এই সময় বাংলার জন্য বেঙ্গল প্যাক্ট করেন। এই দুটো চুক্তি 1923 সালে কোকোনদ কংগ্রেস অধিবেশনে আলোচিত হয়, কিন্তু বাংলা চুক্তি বা বেঙ্গল প্যাক্ট চিত্তরঞ্জন দাসের এটি কিন্তু নাল অ্যান্ড ভয়েড হয়ে গেল, এটি অগ্রাহ্য হলো। এবং এই অগ্রাহ্য হওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে চিত্তরঞ্জন দাস তিনি রাজনীতির জায়গা থেকে আস্তে আস্তে কীভাবে নিজেকে অন্যভাবে টার্নিং করছেন, এবং স্বরাজ্য দল গড়ে উঠছে, প্রো চেঞ্জার নো চেঞ্জার দুটো গোষ্ঠী সূচনা হচ্ছে। গান্ধীজি, মালব্য, লালা লাজপত রায়ের আপত্তি সত্ত্বে চিত্তরঞ্জন দাসের চেষ্টায় বাংলা চুক্তি 1924 সালে সিরাজগঞ্জ অধিবেশনে পাশ হলো। এইভাবে আমাদের ভারতবর্ষে কংগ্রেসের 1924 সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে আড়াআড়িভাবে একটা ফাটল তৈরি হয়ে গেল। সাইমন কমিশন 1927 সালে ভারতে আসার সময় সেখানে মুসলিম লীগ দুটুকরো হয়ে গেল। জিন্নার নেতৃত্ব বয়কটের সিদ্ধান্ত নিল এবং মোহাম্মদ শফির নেতৃত্ব কমিশনকে স্বাগত জানালো। আবার কংগ্রেস থেকে বেরিয়ে মুসলিমদের যেরকম একটা আলাদা পরিচয় পরিচিতি, মুসলিম লীগ এবং তাদের বিভিন্ন ধরনের কার্যকলাপ আবর্তিত হচ্ছে, ঠিক একইভাবে আমরা দেখলাম মুসলিম লীগের মধ্যে দুটো অংশ হচ্ছে। একটা হচ্ছে জিন্নার নেতৃত্ব, তারা সাইমন কমিশন বয়কট করার সিদ্ধান্ত নিল, আর একটা হচ্ছে মোহাম্মদ শফির নেতৃত্বে তারা সাইমন কমিশনকে স্বাগত জানালো। নেহেরু রিপোর্ট আসলো, সেই নেহেরু রিপোর্টে ভারতকে পূর্ণ সার্বভৌম মর্যাদা দেওয়া, কেন্দ্র এবং প্রদেশে দায়িত্বশীল সরকার তৈরি এবং দ্বিকক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভার কথা বলা হলো।
লখনৌ অধিবেশন হলো 1928 সালে, নেহেরু রিপোর্ট গৃহীত হলো। মোহাম্মদ শফি পাঞ্জাবের ফজলি হোসেন নেহেরু রিপোর্টের তীব্র নিন্দা করলেন, কারণ এখানে পাঞ্জাব এবং বাংলার মুসলিমদের জন্য আসন সংরক্ষণের কোনো ব্যবস্থা হয়নি। নেহেরু রিপোর্টে পাঞ্জাব এবং বাংলা দুটো জায়গাতে কিন্তু একটা মুসলিম জনজাতির মানুষের বেশ সংখ্যাধিক্য ছিল, কিন্তু মুসলিমদের না প্রতিনিধিত্ব, না মুসলিমদের মধ্য থেকে কাউকে জাতীয় আন্দোলনের মুখ হিসেবে মেনে না নেওয়ার কারণেই কিন্তু আমরা দেখলাম যে এখানে কিন্তু নেহেরু রিপোর্ট মুসলিমদের কাছে খুব একটা বেশি গ্রহণযোগ্য হলো না। 1928 সালে 22 ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত সর্বদলীয় অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের জন্য কিছু কিছু সুবিধা দাবি করে সংশোধনী পেশ করেন। হিন্দু সাম্প্রদায়িকতাবোধে অংশ হিন্দু মহাসভার নেতা জয়াকারের তীব্র বিরোধিতায় জিন্নাহর দাবি নাকচ হয়ে গেল। নেহেরু রিপোর্ট সম্পর্কে জিন্নাহর বিরক্তি দ্বিধা বিভক্ত মুসলিম লীগের মধ্যে ঐক্য তৈরি করল। অর্থাৎ নেহেরু রিপোর্ট হচ্ছে সেই রিপোর্ট, যে রিপোর্ট মুসলিম লীগের মধ্যে যে ভাঙনটা হচ্ছিল, হয়তো সেই ভাঙনটা আরও বেশি চওড়া হয়ে যেতে পারত, বা হয়তো সেই ভাঙনটা ভারতের মুসলিম রাজনীতিকে হয়তো অন্য খাতে বয়ে দিতে পারত। কিন্তু নেহেরু রিপোর্টের ফলে আমরা দেখলাম যে মুসলিম লীগ যে দুটো ভাগে ভাগ হয়েছে, মতাদর্শের কারণে হতে পারে, তাদের বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচির মতের ভিন্নতার জন্য হতে পারে, নেহেরু রিপোর্টে সেখানে বাংলা বা পাঞ্জাবের মুসলিমদের স্বার্থকে জলাঞ্জলি দেওয়া হলো। বাংলা এবং পাঞ্জাবের মুসলিমদের স্বার্থকে জলাঞ্জলি দেওয়ার ফলে আস্তে আস্তে আমরা দেখতে পেলাম যে মুসলিম লীগ আবার কাছে আসছে, এবং সেখানে আমরা দেখতে পেলাম যে নিখিল ভারত মুসলিম লীগের একটা সহমত আসছে। এবং এই সময় আমরা দেখতে পাচ্ছি যে আলী ভাতৃদ্বয় অর্থাৎ মৌলানা মোহাম্মদ আলী এবং মৌলানা শওকত আলী দুজনে মিলে কংগ্রেস বিরোধী একটি প্রতিষ্ঠান জামায়াত ই উলেমায়ে হিন্দ বা জমিয়াত ই উলেমায়ে হিন্দ বলে কংগ্রেস বিরোধী প্রতিষ্ঠান তৈরি করছেন, এবং জিন্নাহ সাহেব তার বিখ্যাত 14 দফা দাবি পেশ করছেন 1929 সালে 28শে মার্চ দিল্লিতে মুসলিম লীগের অধিবেশনে। জিন্নাহ 14 দফা দাবি, এটি তোমাদের জন্য 4 নম্বরের প্রশ্ন, রাইট এ শর্ট নোট অন 14 পয়েন্টস অফ মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহর 14 দফা নীতি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি যদি থাকে সেক্ষেত্রে তোমরা হয়তো 14টি লিখতে পারবে না, কিন্তু কিছু দাবিকে তোমরা লিখলে তার জন্য কিন্তু পূর্ণমান পাবে, অর্থাৎ 4 নম্বর থাকলে তোমরা 4 নম্বরই পাবে। কি কি বলা হলো? ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা অর্থাৎ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে ক্ষমতার বিভাজন। বলা হলো প্রদেশগুলোতে অটোনমি বা স্বায়ত্তশাসন, আইনসভায় মুসলিমদের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ প্রতিনিধি, কেন্দ্রে আইনসভার 1/3 মুসলিমদের জন্য সংরক্ষণ, সাম্প্রদায়িক বাটোয়ারা অর্থাৎ যেটা রামদেব ম্যাকডোনাল্ড 1932 সালে করছেন, পৃথক নির্বাচন, মুসলিম সংখ্যাগরিষ্ঠতা অক্ষুণ্ণ রেখে ভারতীয় প্রদেশগুলোর পুনর্গঠন এবং সকল সম্প্রদায়ের ধর্ম আচরণের স্বাধীনতা। বলার উদ্দেশ্য হিন্দুরা হিন্দুদের মতো ধর্ম পালনের স্বাধীনতা পাবেন, মুসলিমরা মুসলিমদের জন্য ধর্ম পালনের স্বাধীনতা পাবেন। এই জায়গাটা এখানে বলা হলো সকল সম্প্রদায়ের ধর্ম আচরণের স্বাধীনতা। যারা বৌদ্ধিস্ট রয়েছেন, যারা জৈন রয়েছেন, যারা শিখ রয়েছেন, তারা তাদের মতো করে তাদের উপযোগী ধর্ম আচরণ পালন করবেন, এটা কিন্তু বলা হলো। 1930 সালে আইন অমান্য আন্দোলন শুরু হলে মৌলানা আবুল কালাম আজাদ, ডক্টর আনসারি, জাতীয়তাবাদী মুসলিমরা প্রবল উৎসাহের সঙ্গে এই আন্দোলনে যোগদান করে। 12ই নভেম্বর লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক হয় এবং কংগ্রেস ছাড়া অন্যান্য দলগুলো যোগ দেয়। মুসলিম লীগ নেতারা সংখ্যালঘু প্রতিনিধিত্ব এবং পৃথক নির্বাচনের দাবি করেন। জিন্নাহ মুসলিম স্বার্থে 14 দফা দাবি পুনরুত্থান করেন। দ্বিতীয় গোলটেবিল বৈঠকে মুসলিম লীগ এবং অন্যান্য মাইনরিটি সম্প্রদায় নিজেদের স্বার্থে এবং অনুকূলে এমন সব দাবি তুলে ধরেছিল যার মধ্যে কোনো ধরনের কোঅর্ডিনেশন করা যায়নি বলে এটা ব্যর্থ হয়। আবার ফিরে আসছি আমাদের সেই কমিউনাল অ্যাওয়ার্ড, অর্থাৎ সম্প্রদায় ভিত্তিতে, জাতপাত ভিত্তিতে, ধর্ম ভিত্তিতে রামদেব ম্যাকডোনাল্ড 1932 সালে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করছেন।
সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির মাধ্যমে ভারতীয় খ্রিস্টান, শিখ, হরিজন, অ্যাংলো ইন্ডিয়ান এই যে মানে মাইনরিটি কমিউনিটি, তাদেরকে আলাদা কোনো ফেভার দেওয়ার চেষ্টা করা হলো। আলাদা মুসলমান রাষ্ট্র 1930 সালে ডিসেম্বর মাসে মুসলিম লীগের এলাহাবাদ অধিবেশনে মোহাম্মদ ইকবাল, আমরা অত্যন্ত গর্বিত আজকে যে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা বলে যে গানটা আছে, সেই গানটা কিন্তু আমরা মোহাম্মদ ইকবাল উর্দু ভাষায় তার লেখা। 1933 সালে জানুয়ারি মাসে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পাঞ্জাবি মুসলিম ছাত্র চৌধুরী রহমত আলী নাও অর নেভার নামের যে 4 পৃষ্ঠার পুস্তিকা, সেখানে প্রথম পাকিস্তান রাষ্ট্র গঠনের দাবি জানান। পি ফর পাঞ্জাব, এ ফর আফগানিস্তান, আইএস অর্থাৎ সিন্ধু বিধৌত যে অঞ্চল এবং স্থান বেলুচিস্তান, এই অঞ্চল নিয়ে পাকিস্তান তৈরির কথা জানালেন। পাকিস্তান কথার অর্থ হচ্ছে পবিত্র ভূমি, এবং স্বাভাবিকভাবে আমাদের বিভিন্ন ধরনের ইতিহাস বইতে এই ধরনের লেখা আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে যে বিভাজনের রাজনীতি, তার পিছনে মোহাম্মদ ইকবাল তার ভূমিকা বিশ্লেষণ করো, বা মোহাম্মদ ইকবাল এই যে সম্প্রদায়, জাত, ধর্মভিত্তিক যে রাজনীতি, তাতে ইন্ধন যোগানোর কাজ করেছেন, বোধহয় এটা ঠিক নয়। যেভাবে আমি আলোচনাতে রেখেছিলাম যে স্যার সৈয়দ আহমেদ খান, তিনি কিন্তু এক সময় জাতীয়তাবাদী মুসলিম ছিলেন, কিন্তু কংগ্রেসের বিভিন্ন ধরনের নীতি এর ফলে তিনি আস্তে আস্তে কংগ্রেস বিরোধী যেমন হয়েছিলেন, ঠিক একইভাবে কংগ্রেস যেহেতু হিন্দু সংখ্যাগরিষ্ঠ মানুষের দল, সেই হিসেবে তার বিরুদ্ধে মুসলিমদের আলাদা পরিচয়, মুসলিমদের আলাদা রাজনৈতিক দাবি, এগুলিকে আদায়ের জন্য সেখানে মুসলিম লীগের ব্যাপারটি যেরকম এসেছিল, বা আমরা দেখতে পাচ্ছি সৈয়দ আহমেদ খানের হাত ধরে আলিগড় আন্দোলন গড়ে উঠেছিল, একই রকম আমরা দেখতে পাচ্ছি যে মোহাম্মদ ইকবালের হয়তো কোনো সময় মনে হয়েছে যে ভারতবর্ষের হিন্দু এবং মুসলিমদের পক্ষে একসঙ্গে থাকা বা একসঙ্গে চলা, এটা বোধহয় আলাদা হওয়া উচিত। কারণ হিন্দুদের আচার আচরণ, হিন্দুদের খাদ্য অভ্যেস, হিন্দুদের বিয়ে শাদী এবং এর সঙ্গে মুসলিমদের আকাশ পাতাল পার্থক্য রয়েছে। অতএব যদি মুসলিমদের রীতিনীতি, কৃষ্টি, সংস্কৃতি, তাদের বিভিন্ন ধরনের ইসলামিক রীতিনীতিগুলোকে পালন করতে হয়, তাহলে তাদের জন্য আলাদা একটা ভূমি, এটা কিন্তু তিনি হয়তো তার জায়গা থেকে, ব্যক্তিগত জায়গা থেকে কল্পনা করেছেন, কিন্তু এই ব্যক্তিগত চিন্তাভাবনাকে কখনোই সামগ্রিকভাবে ভেবে নেওয়াটা বোধহয় আমাদের উচিত হবে না। 1937 সালে নির্বাচন হলো এবং সেখানে দেখলাম লীগের ভরাডুবি হলো। 1935 সালে ভারত শাসন আইন হয়েছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এবং সেই অনুযায়ী 1937 সালে প্রাদেশিক নির্বাচন হয়েছিল। কংগ্রেস 11টা প্রদেশের মধ্যে 7টা, তখনকার দিনে 11টা প্রদেশ, তার মধ্যে 7টা, যুক্তপ্রদেশ, বিহার, বোম্বাই, মাদ্রাজ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, এখানে অ্যাবসলিউট মেজরিটি, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে মন্ত্রিসভা তৈরি করে। স্বাভাবিকভাবেই আমরা দেখতে পেলাম এবারে তেড়ে ফোড়ে ওঠা মুসলিম লীগকে আবার আস্তে আস্তে যে গান্ধীজির বিভিন্ন ধরনের গণমুখী আন্দোলন, সর্বস্তরের মানুষকে নিয়ে আন্দোলনে চলা, মানুষের যে সাধারণতম দাবি লবণ, ভারতের প্রত্যেকটি ঘরে ঘরে লবণের চাহিদা অনেক বেশি এবং লবণ সত্যাগ্রহ, এই যে এজেন্ডাগুলোকে গান্ধীজি নিয়ে এসেছিলেন। চরকা, খাদি, খদ্দরের ব্যবহার, চরকা, খাদি এবং খদ্দরের ব্যবহার, লবণকে কেন্দ্র করে প্রত্যেকটা ঘরে ঘরে গান্ধীজি পৌঁছতে পেরেছিলেন।
এবং গান্ধীজির জীবনের যে এক প্রস্থ ধুতিকে সারা শরীরে অবলম্বন করা, এটার মধ্য দিয়ে গান্ধীজি আপামর ভারতের মানুষের আস্থাভাজন হতে পেরেছিলেন। এবং তার যে লোকায়ত গান, লোকায়ত যে জীবনের বিভিন্ন দিকগুলো, সেগুলোর মধ্য দিয়ে গান্ধীজি যে জনপ্রিয়তা পেয়েছিলেন, হয়তো সাময়িকভাবে গান্ধীজির ক্যারিশমার আড়ালে হয়তো এই সময় আমাদের রাজনীতিতে মুসলিম যে রাজনৈতিক চেতনা সেটা কিছুটা হয়তো পরিপ্লাবিত হয়েছিল। কিন্তু আমরা দেখলাম যে মোহাম্মদ আলী জিন্না তিনি লীগকে আবার পুনরুজ্জীবিত করার চেষ্টা করলেন। 1937 সালে মুসলিম লীগের ব্যর্থতা জিন্নাকে আস্তে আস্তে কী করলো, আবার মুসলিম লীগকে পূর্ব অবস্থায় আনার জন্য উৎসাহিত করলো। জওহরলাল নেহরু জিন্নাকে লীগের সভাপতিত্ব ত্যাগ করে কংগ্রেসে যোগদানের পরামর্শ দিলেন। জিন্না তার সহকর্মীদের 1 বছরের মধ্যে লীগের সদস্য সংখ্যা 1 লক্ষ করার নির্দেশ দিলেন। বাংলা, পাঞ্জাব, আসামের প্রধানমন্ত্রীরা লীগে যোগদান করে জিন্নার নেতৃত্ব মেনে নিল। 1937 সালে অক্টোবর মাসে লখনৌতে জিন্না কংগ্রেস শাসনকে হিন্দু শাসনের নামান্তর বলে ঘোষণা করলেন। তাহলে এই যে এখানে ফ্যাক্টর, আমি আলোচনা করছি ফ্যাক্টরটা কি? একটা সময় দেখা গেল যে মুসলিম লীগের জয় জয়কার হচ্ছে, মুসলিম লীগ ব্যাপকভাবে সাড়া ফেলেছে, মর্লেমেন্টো সংস্কার আইনে মুসলিমদের জন্য আলাদাভাবে চিন্তা ভাবনা করা হচ্ছে, সেপারেট ইলেকটোরেট সিস্টেমের কথা ভাবা হচ্ছে, বা একটা সার্টেন পার্সেন্টেজ তাদের রিপ্রেজেন্টেশনের ব্যবস্থা করার কথা ভাবা হচ্ছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবার লীগের সাময়িকভাবে হারিয়ে যাওয়া, সাময়িকভাবে জাতীয় আন্দোলনে মূল স্রোতের সঙ্গে মিশে যাওয়া, সেই জায়গা থেকে নেহেরুর খোঁচাতে জিন্না আবার জেগে উঠলেন। এবং জিন্না একটি দাবি করলেন যে যে সমস্ত জায়গায় মুসলিম সংখ্যা বেশি রয়েছে সেখান থেকে বছরে 1 লক্ষ সদস্যপদ সংগ্রহ করতে পারলে আবার মুসলিম লীগ তার পুরনো ফর্মে ফিরতে পারবে। এবং আমরা দেখলাম যে তখন বাংলায় ফজলুল হক, পাঞ্জাব বা আসামের যারা প্রধানমন্ত্রী ছিলেন তারা কি করলেন, লীগে যোগ দিলেন এবং জিন্নার নেতৃত্বকে মেনে নিলেন। এবং 1937 সালে অক্টোবর মাসে লখনৌতে জিন্না যে সম্মেলন করলেন সেখানে নেহেরু নেতৃত্বাধীন কংগ্রেসকে হিন্দু শাসনের নামান্তর বলে ঘোষণা করলেন। কারণ নেহেরু তার নিজস্ব আসন বা তার নিজস্ব দিকগুলোকে বজায় রাখার জন্য তিনি জাতীয় কংগ্রেসের তৎকালীন যারা হিন্দু নেতৃত্ব ছিলেন তাদের সঙ্গে আপোষের মাধ্যমে চলতে পক্ষপাতী ছিলেন। সেক্ষেত্রে তিনি মুসলিমদের স্বার্থটাকে অতটা গুরুত্ব দেননি, যদিও তিনি নিজে একটা পারিবারিক ঘরানা থেকে উঠে এসেছিলেন যেখানে তার একটা সংবেদনশীল চিন্তা ভাবনা থাকা উচিত ছিল বলে মনে হয়। লীগের সংগঠন বিস্তার হচ্ছে। ভারত একটা বহুজাতি অধ্যুষিত দেশ, অর্থাৎ ইন্ডিয়ার ন্যাচারাল ক্যারেক্টার হচ্ছে ইন্ডিয়া প্লুরালিস্টিক কান্ট্রি। বহু জাতি, বহু ভাষা, বহু ধর্ম, বহু সংস্কৃতি, বহু ধরনের সাংস্কৃতিক প্রেক্ষাপটকে মেলবন্ধন করা হয়েছে। এই জন্য বলা হয় প্লুরালিস্টিক বা বহুধা উপাদানের তৈরি একটি দেশ ভারতবর্ষ। এবং সেখানে ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠন করা কিন্তু কঠিন। জিন্না মুসলিম নির্যাতনের অভিযোগ এবং সাম্প্রদায়িকতার জিগির তুলে মুসলিম লীগের সংগঠনকে আরও শক্তিশালী করলেন। জিন্নার নির্দেশে বাংলা, আসাম, পাঞ্জাবের প্রায় সব মুসলিম সংগঠনগুলো লীগে যোগদান করলো। লীগের স্বেচ্ছাসেবক বাহিনী যেমন মুসলমান গার্ড এবং খাকসার বাহিনী গড়ে ওঠে। এতদিন লীগের দাবি ছিল আলাদা নির্বাচন, কিন্তু এখন তারা ধীরে ধীরে পৃথক রাষ্ট্রের দিকে অগ্রসর হয়। আমরা
এইখানে একটু প্রশ্নটা আলোচনা করব এবং প্রশ্নটা আলোচনা করে কিন্তু আমরা পরের এপিসোডে চলে যাব। সুতরাং আমাদের এখানে মনে রাখতে হবে যে আলোচনা করলাম সেই আলোচনাতে প্রশ্নগুলো কি কি বেরিয়ে আসছে। আমরা দেখলাম যে এখানে সাম্প্রদায়িক বাঁটোয়ারা, এর উপরে তোমাদের 4 নম্বর মানের প্রশ্ন হতে পারে, 4 নম্বর মানের প্রশ্ন হতে পারে। দ্বিতীয় হচ্ছে যে আলাদা মুসলিম রাষ্ট্রের কথা কিভাবে উঠে আসছে, বা মোহাম্মদ ইকবাল এই আলাদা মুসলিম রাষ্ট্র তত্ত্বের পিছনে কতটা দায়ী ছিলেন। তারপরে আমরা দেখলাম যে জিন্নার 14 দফা নীতি এবং তার বিভিন্ন দিকগুলো আলোচনা করো। আমাদের প্রশ্ন থাকতে পারে খিলাফত অসহযোগ আন্দোলন এরকম নামকরণের কারণ কি। আমাদের প্রশ্ন আসতে পারে যে সাম্প্রদায়িকতা বিস্তারে হিন্দু মহাসভার ভূমিকা আলোচনা করো। আমাদের প্রশ্ন আসতে পারে লখনৌ চুক্তি এবং তার বিভিন্ন ধারাগুলো সম্পর্কে আলোচনা করো। সুতরাং এইভাবে কিন্তু তোমাদের প্রশ্নগুলো আসতে পারে এবং আমরা এরপরে আলোচনা করব। অল্প একটু সময়ের জন্য বিরতি নিচ্ছি। বিরতির পর 1940 সালের লাহোর প্রস্তাব দিয়ে আমাদের এপিসোড শুরু হবে। ফিরে আসছি বিরতির পর।